হ্যালো ফ্রেন্ডস, আমরা বিভিন্ন মানসিক পীড়া, দুঃখ, হতাশা, বিষাদ, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা যাই কেন? আমাদের কেন দুঃখ হয়? আমাদের কেন বিরক্তি হয়? আমাদের কেন রাগ হয়, ক্ষোভ হয়, অনুতাপ হয়, রিগ্রেট, রিপেন্টেন্স? এগুলো কিন্তু আমাদের অবিরাম সঙ্গী, অর্থাৎ কনস্ট্যান্ট কোম্পানি। এবং আমরা যাই কিছু করি না কেন, অর্থাৎ সত্য বলছি তাও এক ধরনের ভয়, মিথ্যা বলছি তাও এক ধরনের ভয়, অর্থাৎ হোয়াট এভার উই ডু ইজ মার্কড বাই আওয়ার অ্যাংজাইটি অর ডিপ্রেশন অর টেনশন অর অ্যাপ্রিহেনশন। অর্থাৎ আমরা যাই করছি না কেন সেখানে হেজিটেশনস, পস্তানা, এটা বলা উচিত ছিল না তবুও আমরা বলছি, মেন্টাল ট্রমা এবং ঘুম আসছে না, পীড়া, কিছু অন্যায় করে ফেলেছি বোধ হয় এরকম মনে হচ্ছে, কিন্তু আদৌ সেটা কতদূর অন্যায় বা কতদূর সত্য তাও আমরা কিন্তু গজ করতে পারছি না, অর্থাৎ মেজার করতে পারছি না, মাপতে পারছি না। এবং এর ফলে আমাদের মনস্তত্ত্বে অর্থাৎ মানসিক জগতে কিন্তু বৃহৎ পরিমাণের কিন্তু বিভ্রান্তি, কনফিউশন, সন্দেহ এগুলো কিন্তু ভিড় করে, এবং যেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ সরাসরি প্রভাব পড়ে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ডশিপ থেকে, কর্মক্ষেত্র থেকে, আমি যাই যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু এগুলো কিন্তু ভিড় করে ফেলছে। এগুলোর আসার পেছনে প্রধান মূল কারণ কি? এর প্রধান এবং মূল কারণ হচ্ছে যে আমি যা কিছু করছি বা দেখছি বা বলছি সেগুলো কিন্তু আমার সহজাত প্রকৃতির বিরুদ্ধে। ইট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট এখানে বোঝার জায়গায়, যে এই লাইনটিকে কিন্তু বুঝতে হবে, এই সেন্টেন্সটিকে খুব কিন্তু বুঝতে হবে, এখানে সমস্ত কিছু কিন্তু লুকিয়ে আছে। যে হোয়াট এভার উই ডু অর হোয়াট এভার উই অ্যাটেম্প টু ডু results in our sufferings or repentance or regrets or anxiety or in loss of sleep at night। যাই করছি আমাদের কিন্তু এগুলো ঘটছে, এর কারণ হচ্ছে আমি যা কিছু বলছি তাকে আমি সচেতন, সজাগ, যে আমি যা বলছি তা আমার সহজাত প্রকৃতির বিরুদ্ধে বলছি না তো, অর্থাৎ কন্ট্রারি টু মাই ওন ইনহেরেন্ট নেচার। অর্থাৎ আমার যে সহজাত প্রবৃত্তি আছে, অর্থাৎ আমি যা, অর্থাৎ এই যে দেবাশিস সিনহা, অর্থাৎ আমার একটি মাইন্ডসেট আছে, আমার একটি জগৎ আছে, আমার একটি ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস আছে, আমি একটি প্রিন্সিপাল নীতি নিয়ে চলি, আমি একটি আদর্শ নিয়ে চলি, আমি একটি মনোভাব নিয়ে চলি। এই যে আমার টোটাল পার্সোনালিটি, আমার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব যা, তা থেকে আমি পথভ্রষ্ট হয়ে কিছু বলছি না তো বা করছি না তো, সেটা অপরাধ হতে পারে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কালিগস হতে পারে, ধর্মীয় বিবাদ হতে পারে, কলহ হতে পারে, দেশ বিদেশের সংঘর্ষ হতে পারে। অর্থাৎ আমি যা কিছু বলছি বা যা কিছু দেখছি বা করার চেষ্টা করছি তা কি আমার মানসিক জগতের সাথে সুটেবল তো, হারমোনিয়াস তো, কম্প্যাটেবল তো, অর্থাৎ তার সাথে সামঞ্জস্যপূর্ণ তো? যদি সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ফার্মলি দৃঢ়ভাবে জানি যে এটা সত্য, এটা হওয়া উচিত, এবং অ্যাকর্ডিংলি সেই রূপভাবে যদি আমি কোনো কিছু করি বা বলি, তাহলে মানুষ কোনোদিনই পীড়া, পস্তানা, হতাশা কিন্তু এগুলো ঘটবে না। অর্থাৎ আমার যা সহজাত প্রকৃতি আছে, অর্থাৎ ধর্মা, অর্থাৎ আমার যা ইনহেরেন্ট নেচার আছে, আমার যা সাইকোলজিক্যাল ইকোসিস্টেম আছে, মাইন্ডসেট আছে, সেই অনুযায়ী যদি আমি কাজ করি, অর্থাৎ আমি যদি খুব সাহসী হই, তাহলে আমি সাহসী কাজ করলে ভয় পাবো না। কিন্তু আমি যদি ভীত হই, তাহলে কিন্তু আমি যদি কোনো সাহসী বা অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর কিছু করতে যাই, তাহলে কিন্তু আমার ট্রিমেন্ডাস ভয় হবে, অ্যাংজাইটি হবে। এবার আমার প্রতিবাদ করার অভ্যেস নেই, অর্থাৎ আমি কিন্তু অভ্যস্ত নয় প্রতিবাদ করাতে বা ঝগড়াতে বা মারপিটে। যদি আমি ঝগড়া, মারপিট বা এই জাতীয় কিছু করতে যাই, তাহলে কিন্তু আমি ভুগবো, কারণ সেটা আমার সহজাত প্রবৃত্তিতে কিন্তু নেই, অর্থাৎ ভেতরে সেই সিস্টেম আমার নেই, এবং সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে যখন আমি কিছু করব, তখন কিন্তু আমাকে ভুগতেই হবে। সেটা হতে পারে মানসিক পীড়ার ক্ষেত্রে, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ল্যাশ, সংঘর্ষ হতে পারে। তাই আমার মধ্যে কিন্তু
অনেক পরিমাণে অ্যাংজাইটি কাজ করছে, টেনশন, যে সে আমাকে হয়তো মেরে দিতে পারে, কারণ আমি এটা বলেছি তার রিলিজিয়নের বিরুদ্ধে, তার জাতির বিরুদ্ধে, তার বাবা মায়ের বিরুদ্ধে, হয়তো বা তার পরিবারের বিরুদ্ধে। এটা বলা উচিত নয়। যে মুহূর্তে আমার ভিতরে রিপেন্টেন্স, অনুতাপ বা রিগ্রেট, অনুশোচনা প্রবেশ করছে, সেই মুহূর্তে জানতে হবে যে আমি সত্যি কিন্তু ভুল করেছি। অর্থাৎ আমি আমার সহজাত প্রবৃত্তির সার্কেলের বাইরে গিয়ে আমি কিছু করে বসেছি, যেটা আমার মাইন্ড আর নিতে পারছে না। অর্থাৎ সেটা আমার মাইন্ডের সিস্টেম নয়। মাইন্ড সেটা করে কমফোর্টেবল অনুভব করে, অর্থাৎ ইজি বা আরাম অনুভব করে, যেটা সাথে ও কিন্তু সিঙ্ক্রোনাইজ, অর্থাৎ সেটার সাথে কিন্তু ও হারমোনিয়াস, কম্প্যাটেবল। সেটা করলে আমরা সর্বদা আনন্দ পেতে পারি, বা আনন্দ না পেলেও আমার কোনো অনুভূতি হবে না বিশেষ। কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে কেন, বা আমার অ্যাংজাইটি হচ্ছে কেন, আমার কাউকে কিছু বলে কারো প্রতি বিরক্তি আসছে কেন, কারো প্রতি প্রচণ্ড রাগ অভিযোগ কেন আসছে, এটা খারাপ সেটা খারাপ, আমার অবিরাম যে আমার মানসিক যে দংশন চলছে, এর কারণ কি? কারণ আমার সহজাত যে ধারণা আছে, অর্থাৎ ইনহেরেন্ট নেচার এবং আমার ইনহেরেন্ট সাইকোলজিক্যাল ইকোসিস্টেম, সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে গিয়ে কিছু করে দিয়েছি, এবং এর ফলে আমার কিন্তু কনসিকোয়েন্ট কিন্তু রিগ্রেট এবং সাফারিং বা পেন বা অ্যাগনি, এবং পরবর্তী আমার যা কিছু পীড়া হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, তা কিন্তু সেই জন্য দায়ী। তাই আমার সহজাত প্রবৃত্তিকে কিন্তু আগে জানতে হবে, অর্থাৎ আমি কে, অর্থাৎ আমার নেচার কি, প্রকৃতি কি, আমার অবচেতন মনে কি চলে, আর বাইরে আমি কি বলছি, লোকের কাছে আমি কি দেখাবার চেষ্টা করছি অন্তরে, অথচ আমি বাস্তবে সেটা নই, বা বাস্তবে যেটা সেটা না করে বাইরে অপরকে খুশি করার জন্য বা বদলা নেওয়ার জন্য আমি কিন্তু করছি। তাহলে দুটো কিন্তু সেখানে কিন্তু একটি ক্ল্যাশ চলে আসবে, সংঘর্ষ, একটি অপোজিং ফোর্স সৃষ্টি হবে, একটি বিরোধী ফোর্স, যে আমি ভেতরে যা এবং বাইরে আর এক রকম। তাহলে দুটো আমার ভিন্ন জগৎ, অর্থাৎ ভেতরে আছে আমার মাস্ক, মুখোশ, আর বাইরে দেখাবার চেষ্টা করছি সামাজিকতার মুখোশ হোক, ধর্মীয় মুখোশ হোক, বা কোনো মতবাদের মুখোশ হোক, বা কোনো দেশীয় মুখোশ হোক, সাংস্কৃতিক মুখোশ হতে পারে, হাজারো মুখোশ হতে পারে। তাহলে আমি ভেতরে যে মুখোশ পড়ে আছি আর বাইরে যা করছি তার সাথে কিন্তু হারমোনি নেই। এর ফলেই কিন্তু আমার সংঘর্ষ, পীড়া, আমার অস্থিরতা, আমার ভয়, আমার অহংকার, আমার রাগ, আমার অতিরিক্ত অসহিষ্ণুতা, কারো কথা সহ্য হচ্ছে না, কারণ আমি যেটা সেটা কিন্তু করছি না বাইরে, বা আমি যেটা নই সেটা কিন্তু তার বিপরীতে করছি বাইরে। তাই এই জগৎকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, অর্থাৎ যে ইনার এবং আউটার জগৎ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক জগৎ। অর্থাৎ অভ্যন্তরীণ জগতের ইকোসিস্টেম আমার এক, এবং বাইরের ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছি অসচেতনভাবে, অর্থাৎ আনকনসিয়াসলি, আনইনটেনশনালি কিন্তু আমরা এগুলো করে থাকি। কারণ আমরা যেহেতু সচেতন বা সজাগ বা জাগ্রত অবস্থায় সর্বদা থাকি না। অর্থাৎ গৌতম বুদ্ধ যেমন বলছেন যে আই এম অ্যাওয়েক, অর্থাৎ আমি জেগে আছি মানে কি, আমি অ্যালার্ট, আমি যা বলছি, আমি যা করছি, আমি যা অনুভব করছি, আমি যা দেখছি, তা কিন্তু আমি জানি যে এর সত্যতা কতদূর, এর গ্রহণযোগ্যতা কতদূর, এবং এটা কতদূর মিথ্যা, সে সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কিন্তু এই ক্লাস কিন্তু সংঘর্ষ চলতে থাকবে। এর ফলে ইনার এবং আউটার জগতের আমার মধ্যে কিন্তু সংঘর্ষ অবিরাম হবে, যার রুট থেকে, শেকড় থেকেই কিন্তু সমস্ত কিন্তু অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন, পস্তানা, অনুতাপ বলা উচিত নয়। আবার তাকে মানাবো, এটা বলা ভুল হলো, কারণ আমি সজাগ নই, আমি স্থির নই, আমি সর্বদা আই অ্যাম ইন এ টিয়ারিং হারি, আমি সর্বদা তাড়াহুড়ো করছি, প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছি, খুশি করার জন্যই হোক, কাউকে বদলা নেওয়ার জন্য হোক, রাগ বা অভিযোগ, পীড়া, যাই কিছু করি না কেন, আমি এগুলো করার কারণ হচ্ছে যে আমি কিন্তু স্থির নই, আমি কিন্তু আমার মধ্যে নেই। তাই মানুষ বাইরে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বেশি, মানুষ গাড়ি চালাচ্ছে অন্ধের মতো, মানুষ যা বলতে হয় না তবুও সেটা বলছে, এবং সে কিন্তু পরে পস্তাচ্ছে। এর টোটাল কারণ হচ্ছে সে কিন্তু হি ইজ নট সেন্টার্ড উইদিন, তার মধ্যে কিন্তু কেন্দ্র তৈরি করতে পারেনি। তাই ভেতরে কোর কিন্তু তৈরি করতে হবে। সেটা কোর হচ্ছে যে আমি ভেতরেও যেমন বাইরেও তেমন।
এবং যাই বলি আমি কিন্তু ভেবে চিনতে বলি, এবং আমি ধরেই নিই যে আমি ইন্টারভিউয়ে আছি। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে চাকরির যেমন আমি একটিও ভুল কথা বলতে পারবো না, কোনো নাটক করতে পারবো না, কোনো মুখোশ দেখাতে পারবো না, তারা কিন্তু ইন্টারভিউয়ের বোর্ডের লোকেরা কিন্তু আমাকে কিন্তু 100% ভেরিফাই করে নেবে, আমার যোগ্যতা কিন্তু যাচাই করে নেবে। তেমনই এই জগৎকে কিন্তু ইন্টারভিউয়ের একটি মহল ভাবতে হবে যে আমি ইন্টারভিউ আছি, অর্থাৎ আমাকে অফিসিয়াল হতে হবে, সর্বত্র আমাকে ফর্মাল হতে হবে। অর্থাৎ আমি ডিএম এর সঙ্গে কথা বলতে গেছি, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে গেছি, যেভাবে আমি কথা বলবো যে একটিও কিন্তু স্লিপ অফ করা যাবে না, অর্থাৎ ভুল করা যাবে না, এবং আমাকে সজাগ থাকতে হবে। এই অ্যালার্টনেস অর্থাৎ ফর্মাল, অফিসিয়াল এবং ইন্টারভিউয়ের জগতে কিন্তু থাকে। অর্থাৎ সচেতনতা বা সজাগ বা সাবধানতা একমাত্র ফুললি জেগে থাকে জাগ্রত অবস্থায় ফর্মাল অকেশনে, এবং ইনফর্মাল অকেশনে, ফ্রেন্ডলি অকেশনে, ফ্যামিলি অকেশনে কিন্তু এগুলো থাকে না, যার জন্যই আমাদের কোটি কোটি ভুল এবং বিবাদ, দ্বন্দ্ব, কলহ, বিভাজন। অর্থাৎ এই ফর্মাল অকেশনটাকে, ফর্মাল মোমেন্টটাকে, অফিসিয়াল মোমেন্টটাকে আমি আর আনি না বাড়িতে, আর আমি আনি না ফ্রেন্ডশিপ মহলে, আর আমি আনি না কথা বলার সময়। তার জন্য আমার কিন্তু এবার অগণিত ভুল হবে, কারণ আমি আর কিন্তু সজাগ নেই, আমি আর সচেতন নেই। আমি যা বলবো বলবো বাহ্যিক চেতনা থেকে, অর্থাৎ বাহ্যিকভাবে যেটুকু তাড়াহুড়ো করে মনে হবে তাই। তাই এখান থেকে মুক্তি পেতে গেলে কিন্তু 4 ধরনের ধ্যান কিন্তু মাইন্ডে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে অবিরাম, যতক্ষণ না এটা ফিক্স হয়ে যাচ্ছে, আপনার হ্যাবিটে পরিণত হচ্ছে, অর্থাৎ অভ্যাসে। নাম্বার 1 ধ্যান হচ্ছে অবজারভেশন মেডিটেশন, অর্থাৎ পর্যবেক্ষণ ধ্যান, অর্থাৎ সমস্ত কিছুকে কিন্তু দেখা। আমরা তো চোখ আছে, ইন্দ্রিয় আছে, আমরা দেখি, বুঝি, কিন্তু কিছুই বুঝি না, অর্থাৎ আমরা তার গভীরে যেতে পারি না। তো গভীরে যাওয়ার জন্য অবজারভেশন দরকার, অর্থাৎ আমাকে স্থির হতে হবে, নীরব হতে হবে, এবং সরাসরি তাকে কোনো মতামত ছাড়া, ব্যাখ্যা ছাড়া কিন্তু দেখতে হবে যে জিনিসটি আসলে কি, জিনিসটি কি লাল না হলুদ না কালো না হিন্দু না মুসলিম না বামপন্থী না ডানপন্থী না আমার না তার না, এগুলো সমস্ত কিছু থেকে কিন্তু বেরিয়ে অবজেক্টিভলি, নিরপেক্ষভাবে, নিউট্রালি তাকে কিন্তু দেখার চেষ্টা করে। যে মুহূর্তে আমি দেখতে পাবো, সেই মুহূর্তে যে সত্যটা পাবো, সেই সত্যটাই হচ্ছে প্রকৃত সত্য। এই সত্য যদি আমি বলি বা এই সত্য অনুযায়ী যদি আমি কাজ করি, কোনো দিনই আমার কোনো কষ্ট হবে না, কারণ আমি জানি হোয়াট ইজ ট্রুথ, আমি সত্য কি জানি। নাম্বার 1 অবজারভেশন মেডিটেশন। দ্বিতীয় মেডিটেশন হচ্ছে যোগা নিদ্রা, অর্থাৎ যোগা নিদ্রা একটি নিদ্রা, ঘুম ধ্যান একে বলা হয়। এটি হচ্ছে যে আপনি পুরোপুরি শুয়ে পড়লেন বা আপনি বসে আছেন, এবং যেমনভাবে শুয়ে থাকেন সব আসনে সেভাবে শুয়ে থাকতে হবে, এবং আপনার চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে আপনাকে অবজারভেশন, পর্যবেক্ষণ করতে হবে আপনার সারা শরীরকে, এবং শুরু করতে হবে কিন্তু একেবারে পায়ের ডান পা দিক থেকে শুরু করবেন, পায়ের একবারে আঙুল থেকে। প্রথম আঙুলকে দেখছেন, নখ দেখছেন, তারপরে দ্বিতীয় আঙুলে গেলেন, সেই তাকে নখ দেখছেন, সেখানে তার জগৎ দেখছেন, এবং সেগুলো সমস্ত কিছু হবে কিন্তু ধীরে ধীরে, রিল্যাক্সে, নীরবে, আরামে, তাড়াহুড়ো করা যাবে না। প্রত্যেকটি আঙুলের নখ দেখার পর পায়ের তলায় যেতে হবে, চেটো দেখতে হবে, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে পায়ের ওপরে আসতে হবে, তারপরে গোড়ালিকে ধীরে ধীরে দেখুন, তারপর হাঁটুকে ধীরে ধীরে দেখুন, তারপর আস্তে আস্তে থায়ে উঠুন। এভাবে উঠতে উঠতে কিন্তু আপনার পেট, বুক, তারপরে কাঁধ, তারপরে আবার হাতে চলে আসুন ধীরে ধীরে ট্রাভেল করতে করতে, তারপরে আবার আঙুলকে দেখুন, নখকে দেখুন, প্রত্যেকটা জিনিসকে দেখুন যেগুলো দেখতে কেমন, আদৌ কি আপনি দেখেছেন যে আপনি কেমন, আপনার নখ দেখতে কেমন হয়, আপনার হাত কেমন, হাতে শিরা উপশিরা কেমন, এবং প্রত্যেকটা জিনিসকে দেখুন, লোমকূপকে দেখুন। দেখতে 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 কাঁধে উঠুন, আস্তে আস্তে ট্রাভেল আপওয়ার্ডস, ওপরে যান, দিয়ে গিয়ে দেখুন আপনার কানকে দেখুন, গালকে দেখুন, কানের ফুটোর মধ্যে চলে যান, ভেতরে দেখুন যে কানকে কি আদৌ আপনি দেখেছেন না বাহ্যিক সমস্ত চিন্তা কল হয়ে আপনি কিন্তু আটকে আছে, যে আপনার কান কেমন আপনি নিজেই দেখেননি হয়তো বা অনুভব করেননি। এইভাবে দেখতে 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 আপনি মাথার চুল থেকে শুরু করে এই পার্টটা হয়ে গেল, তারপর সেম পার্টটা রিপিট করতে হবে বাম দিক থেকে, তারপর নাকের ফুটো থেকে, মুখ থেকে, দাঁত থেকে শুরু করে সব। এই মুহূর্তে আপনি যে রিল্যাক্সেশন ফিল করবেন, সমস্ত স্ট্রেস, ট্রমা থেকে, অ্যাংজাইটি থেকে শুরু করে সমস্ত কিছু পীড়া দূর হয়ে যাবে, এবং আপনার বিশাল ঘুম পেয়ে যাবে। এবং এটি হচ্ছে দারুণ একটি মেডিসিন বলতে পারেন, ওষুধ বলতে পারেন। থার্ড মেডিটেশন হচ্ছে কিন্তু অ্যালার্ট মেডিটেশন, অর্থাৎ আপনি যা করছেন সজাগভাবে। আমি কথা বলছি সজাগভাবে, আপনার প্রত্যেকটি কথা কিন্তু শুনছি আমি সজাগভাবে, আমি খাচ্ছি
সজাগভাবে, অর্থাৎ খাওয়ার, ডাল ভাত খাচ্ছি, আমি ডালের সেন্ট নিচ্ছি, সবজির সেন্ট নিচ্ছি, ভাতের বা রুটির আমি সেন্ট নিচ্ছি, প্রত্যেকটাকে মুখের মধ্যে কিন্তু অনুভব করা, আরামে অনুভব করে, কোনো তাড়াহুড়ো করা যাবে না, অতীতের চিন্তা করা যাবে না, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করা যাবে না, অর্থাৎ বর্তমানেই থাকা। ফোর্থ মেডিটেশন হচ্ছে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ এটা সিটিং মেডিটেশন, বসে করতে হবে। এই ধ্যানে আপনি ধীরে ধীরে প্রবেশ করুন এবং প্রথমে ব্রিদিং সিস্টেমে, অর্থাৎ আপনার নাকের শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়াকে ধীরে ধীরে অবজার্ভ করুন। অবজার্ভ করার পর ধীরে ধীরে যখন রিল্যাক্স হয়ে যাবেন, অর্থাৎ আপনি কোনো মতামত দিবেন না, ব্যাখ্যা করবেন না, চিন্তন করবেন না, শুধু নাকের নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু আমার কিন্তু আপনার ফোকাস থাকবে, অ্যাটেনশন। এরপরে ধীরে 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 আপনি মাইন্ডে শিফট করুন আপনার অ্যাটেনশন এবং চেতনা দিয়ে মনের সমস্ত বিক্ষিপ্ত কার্যাবলী, প্রতিবিম্ব, ছবি, স্মৃতি, চিন্তনকে দেখুন, কোনো মতামত ছাড়া, ব্যাখ্যা ছাড়া। কোনো ইমেজ প্রতিবিম্বকে ধরে নিয়ে কিন্তু ব্যাখ্যা করা যাবে না যে এটা অমুক ছিল, এটা তেমন ছিল, এটা এই ছিল। প্রত্যেকটি জিনিসকে কিন্তু আপনি দেখুন, কোনো রকম জোর না দিয়ে, কোনো রকম মাথায় চাপ না দিয়ে, রিল্যাক্সে দেখতে থাকুন, চেতনা দিয়ে, অর্থাৎ অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস দিয়ে দেখতে থাকুন মাইন্ডে কি চলছে। অজস্র ছবি আসছে এবং চলে যাচ্ছে, আসছে এবং চলে যাচ্ছে। ধীরে 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 দেখবেন যে সেগুলো 1000 ছিল, তারপরে 500, তারপর 200, 50, 10, 5, 0। এই শূন্যতাকে অনুভব করুন। তারপরে আপনি বুঝতে পারবেন যে এই শূন্যতা যখন অনুভব করবেন এবং এই 4টি মেডিটেশন যখন রেগুলার করবেন, প্রত্যহ করবেন, দেখবেন যে কয়েক মাস বা কয়েক বছরের পরে আপনার ভেতরে এমন পরিবর্তন আসবে যে আপনি আর আপনি থাকবেন না, সম্পূর্ণ একজন বৃহৎ জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন। কারণ আপনার চেতনা কিন্তু এবার তীক্ষ্ণ হয়ে গেছে এবং সমস্ত বস্তু, দ্রব্য, সম্পর্ক, পরিস্থিতি, উদ্ভিদ, কীটপতঙ্গ, ঘটনা, সমস্ত কিছুর কিন্তু একবারে গভীর থেকে গভীরতম স্তরে গিয়ে প্রবেশ করতে পারবে এই চেতনা এবং সমস্ত কিছু স্বচ্ছ কাঁচের মতো দেখতে পাবেন এবং দেখতে পাবেন যে বাস্তবে সত্য কি, গোড়ামি কি, মৌলবাদ কি, ধর্ম কি, অসহিষ্ণুতা কি, অন্ধবিশ্বাস কি, সব কিছু থেকে, পীড়া থেকে মুক্ত হয়ে আপনি কিন্তু আলোকিত হয়ে যাবেন এবং একজন বিশাল মাপের দার্শনিক বা বিশাল মাপের সাহিত্যিকে বা আপনি একজন ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। থ্যাংক ইউ।